পৃষ্ঠা 106। আরম্ভ হচ্ছে ষষ্ঠ অধ্যায়, নির্বাচন এবং প্রতিনিধিত্ব, ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন। বিষয় সংক্ষেপ। প্রথম, সংসদীয় গণতান্ত্রিক কাঠামোয় নির্বাচন পরিচালনার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানের রচয়িতারা নির্বাচন ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করে একটি স্বতন্ত্র ও স্বাধীন সংস্থার হাতে নির্বাচন পরিচালনার যাবতীয় দায়িত্ব তুলে দেন। এই সংস্থার নাম নির্বাচন কমিশন (ব্র্যাকেটে ইলেকশন কমিশন). সংবিধানের ৩২৪-এর ১ নম্বর ধারায় নির্বাচন কমিশনের উপর নির্বাচন পরিদর্শন, পরিচালন ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। ভারতীয় নির্বাচন ব্যবস্থায় উদ্ধৃতির মধ্যে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি উদ্ধৃতি শেষ বা উদ্ধৃতির মধ্যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম উদ্ধৃতি শেষ বেছে নেওয়া হয়েছে। ভারতের সাধারণ নির্বাচনে লোকসভার ভোটে এই পদ্ধতি অবলম্বন করা হয়। লোকসভা ছাড়া রাজ্য বিধানসভাগুলির ভোটেও এই পদ্ধতি চালু করা হয়েছে। এই পদ্ধতিতে লোকসভা বা বিধানসভার কোনো কেন্দ্রে যেসব প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট পান তাকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। প্রসঙ্গত বলা হয়, ব্রিটেনের আইনসভার উদ্ধৃতির মধ্যে নিম্নকক্ষ হাউস অব কমন্স উদ্ধৃতি শেষ এর নির্বাচন পদ্ধতি অনুসরণে আমাদের দেশে উদ্ধৃতির মধ্যে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি উদ্ধৃতি শেষ বা এফপিটিপি পদ্ধতি গৃহীত হয়েছে। প্যারা শেষ। দ্বিতীয়, প্রতিনিধিত্বের বিষয়টি আধুনিক গণতান্ত্রিক কাঠামোয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লর্ড অ্যাক্টনের মতে উদ্ধৃতি আরম্ভ, প্রতিনিধিত্ব হল আধুনিক সময়ের একটি মৌলিক আবিষ্কার উদ্ধৃতি শেষ বন্ধনীর মধ্যে রিপ্রেজেন্টেশন ইজ দ্য ভাইটাল ইনভেনশন অফ মডার্ন টাইমস বন্ধনী শেষ। বর্তমান বিশ্বে অধিকাংশ দেশে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু রয়েছে তা মূলত প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ। এক্ষেত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ শাসনের কাজে নিযুক্ত হন। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার সূত্রপাত ঘটে মধ্যযুগে। অবশ্য তার প্রকৃতি গণতান্ত্রিক ছিল না। সমাজে ধনী, বণিক ও অভিজাত সম্প্রদায়ের মানুষেরা দেশের শাসন কাঠামোয় প্রতিনিধিত্ব করতেন। দৃষ্টান্তস্বরূপ ইংল্যান্ডের পার্লামেন্ট, জার্মানির ডায়েট, স্পেনের কর্টেস, ফ্রান্সের স্টেটস জেনারেলের কথা উল্লেখ করা যায়। প্রসঙ্গত বলা যায়, 1832 খ্রিস্টাব্দের আগে ব্রিটিশ পার্লামেন্টে জনপ্রতিনিধিত্বের ব্যবস্থা চালু হয়নি, কিন্তু 1832 খ্রিস্টাব্দেই ব্রিটেনে মধ্যযুগীয় প্রতিনিধিত্ব ব্যবস্থার রদবদল করা হয়। প্যারা শেষ। তৃতীয়, আধুনিক বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বন্ধনীর মধ্যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা চালু হয়েছে। জনসংখ্যা ও আয়তনের বৃদ্ধির ফলে আধুনিক জাতীয় রাষ্ট্রগুলির পক্ষে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা অসম্ভব হয়ে পড়ায় পরোক্ষ প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্ব উত্তরতর বৃদ্ধি পেয়েছে। অবশ্য প্রতিনিধিত্বের পদ্ধতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা মতৈক্য পৌঁছতে পারেননি। অধ্যাপক অ্যালান বলের মতে আধুনিককালের প্রতিনিধিত্ব ব্যবস্থা মুখ্যত দুটি প্রধান ধারণার উপর প্রতিষ্ঠিত। ১. সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ, তাই গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার জনগণের কাছে দায়বদ্ধ। ২. সংখ্যালঘিষ্ঠের থেকে সংখ্যাগরিষ্ঠের মতামত গণতান্ত্রিক কাঠামোয় বেশি গুরুত্বপূর্ণ। বিষয় সংক্ষেপ শেষ। পৃষ্ঠা 107। শুরু হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2। প্রতি প্রশ্নের মান 4। ১ নম্বর প্রশ্ন, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপি পদ্ধতি বলতে কি বোঝো? ভারতের সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কিভাবে গৃহীত হয়? উত্তর, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি এফপিটিপি
সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি হলো এক ধরনের নির্বাচনী পদ্ধতি। এই পদ্ধতিতে একটি নির্বাচন কেন্দ্রে যে প্রার্থী অন্য সব প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়ে থাকেন তাকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়। এখানে এই নির্বাচন কেন্দ্রে ভোটারদের যত ভোট পড়ে সেই মোট ভোটের মধ্যে বিজয়ী প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনো দরকার নেই। প্যারা শেষ, প্যারা আরম্ভ। উদাহরণস্বরূপ একটি নির্বাচন কেন্দ্রে যদি 1,00,000 ভোট পড়ে তাহলে বিজয়ী প্রার্থীকে 50,000-এর বেশি ভোট অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার প্রয়োজন নেই। ভোটে জিততে গেলে বিজয়ী প্রার্থীকে শুধু তার নির্বাচন কেন্দ্রের অন্য সব প্রার্থীর চেয়ে বেশি ভোট পেলেই চলবে। এই ধরনের নির্বাচন পদ্ধতিকে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি ব্র্যাকেটে সিম্পল মেজরিটি সিস্টেম বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম ব্র্যাকেটে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বলা হয়। সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপি সর্বপ্রথম ব্রিটেনের আইনসভার নিম্নকক্ষ হাউস অব কমন্সের নির্বাচনে চালু করা হয়। বর্তমানে ব্রিটেন ছাড়াও ভারত, বাংলাদেশ, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই পদ্ধতি চালু আছে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। ভারতে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপি। ভারতের সাধারণ নির্বাচনের জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হবে তা নিয়ে ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদে ব্র্যাকেটের মধ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ব্র্যাকেট শেষ দীর্ঘ বিতর্ক হয়। অনেকে ব্রিটিশদের সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপির বদলে সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্র্যাকেটের মধ্যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ব্র্যাকেট শেষ পদ্ধতি গ্রহণের কথা বলেন। তাদের যুক্তি ছিল সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপি গৃহীত হলে তা হবে সংখ্যাগরিষ্ঠের অত্যাচার, টিরানি অফ দ্য মেজরিটি, এবং সংখ্যালঘিষ্ঠের দমন, রিপ্রেশন অ্যান্ড সাপ্রেশন অফ মাইনরিটি। অবশ্য বিতর্কের শেষে ভারতের লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচনের জন্য সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপিকে বেছে নেওয়া হয়। গণপরিষদের অধিকাংশ সদস্য ভারতের বহু জাতিভিত্তিক বৈচিত্র্যপূর্ণ সমাজের দিকে তাকিয়ে, বিশেষ করে ভারতের মতন একটি উন্নয়নশীল দেশের মানুষের দারিদ্র্য ও নিরক্ষরতার দিকে তাকিয়ে সাধারণ নির্বাচনের জন্য সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিকেই উপযুক্ত বলে রায় দিয়েছিলেন। প্যারা শেষ, প্যারা আরম্ভ। স্বাধীন ভারতের সংবিধানে 325 নম্বর ধারায় লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচনে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপি গৃহীত হয়েছে। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের সময় 1952 থেকে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির ভোট এই পদ্ধতির সাহায্যে পরিচালিত হচ্ছে। এই সঙ্গে শেষ হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। আরম্ভ হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হলো ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন? এটি এইচএস মডেল কোশ্চেন 2024 WBCHSE-তে দেওয়া আছে। উত্তর: ভারত সরকার কর্তৃক এফপিটিপি সিস্টেম গ্রহণের কারণ: ভারত সরকার স্বাধীনতা লাভের পর সাধারণ নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে। ভারতের সাধারণ নির্বাচনের জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হবে তা নিয়ে ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দীর্ঘ বিতর্ক হয়। অনেকে ব্রিটিশদের সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপির বদলে সমানুপাতিক প্রতিনিধিত্ব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি গ্রহণের কথা বলেন। তাদের যুক্তি ছিল সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপি গৃহীত হলে তা হবে সংখ্যাগরিষ্ঠের অত্যাচার, টিরানি অফ দ্য মেজরিটি, এবং সংখ্যালঘিষ্ঠের দমন,
রিপ্রেশন অ্যান্ড সাপ্রেশন অফ মাইনরিটি। অবশ্য বিতর্কের শেষে ভারতের লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচনের জন্য সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপিকে বেছে নেওয়া হয়। গণপরিষদের অধিকাংশ সদস্য ভারতের বহু জাতিভিত্তিক বৈচিত্র্যপূর্ণ সমাজের দিকে তাকিয়ে, বিশেষ করে ভারতের মতন একটি উন্নয়নশীল দেশের মানুষের দারিদ্র্য ও নিরক্ষরতার দিকে তাকিয়ে সাধারণ নির্বাচনের জন্য সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিকে উপযুক্ত বলে রায় দিয়েছিলেন। প্যারা। স্বাধীন ভারতের সংবিধানে ৩২৫ নম্বর ধারায় লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচনে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপি গৃহীত হয়েছে। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের সময় ১৯৫২ থেকে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির ভোট এই পদ্ধতির সাহায্যে পরিচালিত হচ্ছে। এই সঙ্গে ২ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৩ নম্বর প্রশ্ন, ভারতে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটি উদাহরণসহ আলোচনা করো। উত্তর, ভারতের সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির উদাহরণ ও বৈশিষ্ট্য। ভারতের সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপির একটি উদাহরণ হিসেবে ১৯৮৪ খ্রিস্টাব্দের লোকসভা নির্বাচনের কথা তুলে ধরা হয়। ১৯৮৪ খ্রিস্টাব্দের লোকসভা নির্বাচনে কংগ্রেস দল লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে একাই ৪১৫টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতার অধিকারী হয়েছিল। কিন্তু এই নির্বাচনে মোট ভোটের শতকরা হিসাবের অনুপাত বিশ্লেষণ করে দেখা যায় কংগ্রেস দল মোট ভোটের মাত্র ৪৮% পেয়েছে। অর্থাৎ কংগ্রেস দলকে ভোট দেয়নি এমন ভোটের সংখ্যা ৫২%। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস দল লোকসভার ৫৪৩টি আসনের ৮০% ব্র্যাকেটে ৪১৫টি আসন নিজেদের দখলে রেখেছে। প্যারা শেষ, প্যারা শুরু। শুধু ১৯৮৪ লোকসভা নির্বাচনে নয়, আরও অন্যান্য নির্বাচনে এমনটা ঘটতে দেখা গেছে। যেমন ২০১৯ খ্রিস্টাব্দে লোকসভা নির্বাচনে বিজেপি লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৩০৩টি আসন পেলেও লোকসভা নির্বাচনের মোট ভোটের মাত্র ৩৭.৩% পেয়েছিল। এমনটা কেন হয়? এর উত্তরে বিশেষজ্ঞরা সহজে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপির ৩টি বৈশিষ্ট্যকে দায়ী করেছেন। প্যারা শেষ, প্যারা শুরু। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে: ১. সারা দেশে ৫৪৩টি নির্বাচন কেন্দ্রে ভোটদানের ব্যবস্থা। ২. প্রতিটি নির্বাচন কেন্দ্রে একজন প্রার্থীর নির্বাচনের ব্যবস্থা। ৩. নির্বাচনে যে প্রার্থী অন্য সব প্রার্থীর চেয়ে বেশি ভোট পাবেন তাকে বিজয়ী ঘোষণার ব্যবস্থা। প্যারা শেষ, প্যারা আরম্ভ। এই বৈশিষ্ট্যগুলিকে সামনে রেখে ১৯৮৪ খ্রিস্টাব্দের লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় কংগ্রেস দল যত শতাংশ ভোট পেয়েছে ব্র্যাকেটে ৪৮%, তার চেয়ে তারা অনেক বেশি আসন ৪১৫টি নিজেদের দখলে রেখেছে। পৃষ্ঠা ১০৮। লোকসভার মোট আসনের ৫৪৩টির অনুপাতে তারা ৮০% আসন দখল রেখেছে। পরিসংখ্যানবিদরা দেখিয়েছেন বহু নির্বাচন কেন্দ্রে বিপক্ষ দলগুলির মধ্যে ভোট ভাগাভাগির সুযোগে ৫০%-শতাংশেরও কম ভোট পেয়ে কংগ্রেস দল জিতে গেছে। ৩ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৪ নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন ব্যবস্থার সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির সুবিধাগুলি উদাহরণসহ আলোচনা করো। উত্তর, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপি সুবিধাগুলি হল: 1. সহজ নির্বাচনী ব্যবস্থা। সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির সবচাইতে বড় সুবিধা হলো এর মধ্যে কোনো জটিলতা নেই। এটি এতটাই সহজ যে একেবারে অতি সাধারণ ভোটার, যাদের রাজনীতি বা নির্বাচন সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারাও সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির ভোটদান ব্যবস্থা ভালোভাবে বুঝতে পারেন। ফলে একটি নির্বাচন কেন্দ্রের জন্য একজন প্রার্থীকে খুব সহজেই ভোটার নিজের একটি ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন। ২. স্থিতিশীল সরকার। সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় বড় রাজনৈতিক দল বা জোটের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ৫ বছরের জন্য একটি স্থিতিশীল সরকার গঠনের কাজ অনেকটাই সহজ হয়।
3. প্রার্থী পছন্দের সুবিধা। সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে খুব সহজেই বেছে নিতে পারেন। দলীয় প্রতীকচিহ্ন বা নাম দেখে তারা তাদের ভোট দিয়ে নিজেদের মনোনীত প্রার্থী নির্বাচন করে ফেলতে পারেন। 4. ভোট গণনা সহজ। সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে ভোট গণনার ক্ষেত্রেও কোনো জটিলতা নেই। একটি নির্বাচন কেন্দ্রে প্রার্থীদের ভোট গণনার শেষে যিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তাকে খুঁজে বের করা এবং বিজয়ী ঘোষণা করতে কোনো অসুবিধা হয় না। 5. আদর্শ ব্যবস্থা। অনেকে মনে করেন ভারতে 140 কোটির বিশাল জনসংখ্যা অধ্যুষিত দেশে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থাকে পরিচালনা করা নির্বাচন কমিশনের পক্ষে অনেক সহজ। ভারতের মতন বড় দেশে সাধারণ নির্বাচনে সমানুপাতিক প্রতিনিধিত্ব বা অন্য কোনো ব্যবস্থা উপযুক্ত নয়। 4 নম্বর প্রশ্নের উত্তর শেষ। প্রশ্নটি একটি ছকে দেখানো হয়েছে। ছকের মাঝে বৃত্তের মাঝখানে এপিটিপি পদ্ধতির সুবিধা। 1 নম্বর বৃত্তে সহজ নির্বাচনী ব্যবস্থা। 2 স্থিতিশীল সরকার। 3 প্রার্থী পছন্দের সুবিধা। 4 ভোট গণনা সহজ এবং 5 আদর্শ ব্যবস্থা। এখানেই 4 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 5 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন ব্যবস্থার সহজ ও সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির অসুবিধাগুলি উদাহরণসহ আলোচনা করো। উত্তর, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এপিটিপির অসুবিধাগুলি হল: 1. সাম্প্রদায়িক ভিত্তিক বিভাজন। সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলি সাধারণ ভোটারদের চেয়ে তাদের ভোট ব্যাংক গড়ে তোলার দিকে বেশি নজর দেয়, কারণ কোনো রাজনৈতিক দল নিজেদের অনুগত ভোটারদের দিয়ে ভোট ব্যাংক গড়ে তুলতে পারলে তার ভোটে জেতার রাস্তা অনেক সহজ হয়ে যায়। এর ফলে সাম্প্রদায়িক ভিত্তিক বিভাজন ও তোষণের রাজনীতির উদ্ভব ঘটে। এ ধরনের প্রবণতা সংসদীয় গণতন্ত্রের পক্ষে শুভ নয়। প্যারাশেষ 2. প্রতিনিধিত্বের অসম ব্যবস্থা। সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এপিটিপির সবচেয়ে বড় অসুবিধা হলো এই পদ্ধতির নির্বাচনের মাধ্যমে সবচেয়ে কম সংখ্যক ভোটারের সমর্থন নিয়ে একজন প্রার্থী জিতে যেতে পারেন। সংসদীয় গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থায় একটি নির্বাচন কেন্দ্রে ভোট ভাগাভাগির সুযোগে একজন প্রার্থীর মোট ভোটের চেয়ে অনেক কম ভোট পেয়ে জিতে যাওয়াটা একমাত্র সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এপিটিপিতেই সম্ভব। সমানুপাতিক প্রতিনিধিত্ব বা অন্য কোনো ব্যবস্থায় এমনটা ভাবাও যায় না। এই কারণে এপিটিপি পদ্ধতিকে সংখ্যাগরিষ্ঠের অত্যাচার, টিরানি অফ দ্য মেজরিটি বলে অভিহিত করা হয়েছে। প্যারাশেষ 3. বিপক্ষ ভোটের অবহেলা। সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির নির্বাচনে যারা কম ভোট পেয়েছেন তাদের ভোটের কোনো দাম থাকে না। এরকম দৃষ্টান্ত অনেক আছে যেখানে বিজয় প্রার্থী যত সংখ্যক ভোট পেয়েছেন তার চেয়ে তার বিপক্ষে দাঁড়ানো প্রার্থীদের মোট ভোট সংখ্যা বহুগুণ বেশি। বিপক্ষের ভোট ভাগাভাগির কারণে তারা জিততে পারেননি, কিন্তু এটা তো বাস্তব সত্য যে সংশ্লিষ্ট নির্বাচন কেন্দ্রে বেশিরভাগ ভোটার বিজয় প্রার্থীকে ভোট দেননি। এখন এই বিপক্ষে ভোটগুলি যারা দিয়েছেন তাদের সমর্থনে বা তাদের দেওয়া ভোটের কোনো মূল্য রইল না, বিপক্ষের ভোটগুলি নষ্ট হলো। এটি সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির একটি অন্যতম ত্রুটি। প্যারাশেষ 4. ছোট দলগুলির পক্ষে অনুপযুক্ত। অনেকে মনে করেন ছোট দলগুলির পক্ষে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি উপযুক্ত নয়। তার কারণ হলো এ ধরনের ব্যবস্থায় ছোট দলগুলি কোনোভাবেই বড় দলগুলির সঙ্গে পাল্লা দিয়ে সরকার গড়ার দৌড়ে সংখ্যাগরিষ্ঠ আসন জিততে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বড় দলের সঙ্গে জোট বাঁধা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। এভাবে দর কষাকষি রাজনীতিতে তারা টিকে থাকার চেষ্টা করে। প্যারাশেষ 5. দলীয় নিয়ন্ত্রণ। সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এপিটিপিতে অনেক ক্ষেত্রে ভোটারদের পছন্দের কোনো দাম দেওয়া হয় না। অনেক সময় নির্বাচন কেন্দ্রের এলাকার বাইরের কোনো বিশিষ্ট ব্যক্তিকে যখন কোনো দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড় করিয়ে দেয় তখন সেই দলের ভোটারদের কাছে দ্বিতীয় কোনো পছন্দের সুযোগ থাকে না। প্যারাশেষ প্যারা আরম্ভ। সবশেষে বলা যায় এমন কিছু দেশ রয়েছে যারা একসময় তাদের নির্বাচন ব্যবস্থার জন্য সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি গ্রহণ করেছিল, পরে তা বর্জন করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল জার্মানি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি। আমাদের দেশে উদ্ধৃতির মধ্যে ইন্ডিয়ান ল কমিশন উদ্ধৃতি শেষ তাদের 170তম রিপোর্টে 1999 খ্রিস্টাব্দের এবং 277তম রিপোর্টে 2015 খ্রিস্টাব্দে
কেন্দ্রীয় সরকারের কাছে নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির সঙ্গে সমানুপাতিক প্রতিনিধিত্বের একটি মিশ্র ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেছে। এই সঙ্গে 5 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 5 নম্বর প্রশ্নটি একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে। ছকটি হলো মাঝে এফটিপি পদ্ধতির অসুবিধা। 1 নম্বর সম্প্রদায় ভিত্তিক বিভাজন, 2 প্রতিনিধিত্বের অসম ব্যবস্থা, 3 বিপক্ষ ভোটের অবহেলা, 4 ছোট দলগুলির পক্ষে অনুপযুক্ত এবং 5 দলীয় নিয়ন্ত্রণ। 5 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 6 নম্বর প্রশ্ন, সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো? অথবা সমানুপাতিক প্রতিনিধিত্বের উপর একটি সমালোচনামূলক টিকা লেখো। উত্তর, সমানুপাতিক প্রতিনিধিত্ব অর্থ কোনো দেশের আইনসভায় সমস্ত সম্প্রদায় ও শ্রেণীর নাগরিকদের সমানুপাতিক হারে প্রতিনিধিত্বের ব্যবস্থা হলো সমানুপাতিক প্রতিনিধিত্ব। এই ব্যবস্থায় প্রতিটি রাজনৈতিক দল বা যে কোনো গোষ্ঠী তাদের সমর্থনে প্রদত্ত ভোটের সমানুপাতিক হারে প্রতিনিধি পাঠাতে পারে। এর জন্য সমগ্র দেশকে কতগুলি নির্বাচনী এলাকায় ভাগ করা হয়। পৃষ্ঠা 109, প্যারা শেষ, প্যারা আরম্ভ। প্রধান পদ্ধতি। সমানুপাতিক প্রতিনিধিত্বের 2টি প্রধান পদ্ধতি রয়েছে। 1 হেয়ার পদ্ধতি বা একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি। 2 তালিকা পদ্ধতি। 1 হেয়ার পদ্ধতি। ইংরাজি লেখক টমাস হেয়ার সর্বপ্রথম 1851 খ্রিস্টাব্দে একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতির কথা উল্লেখ করেন। পরে 1857 খ্রিস্টাব্দে দ্য মেশিনারি অফ রিপ্রেজেন্টেশন এবং 1859 খ্রিস্টাব্দে দ্য ইলেকশন অফ রিপ্রেজেন্টেটিভ নামে 2টি গ্রন্থে তিনি এই বিষয় বিশদে আলোচনা ও বিস্তারিত বিশ্লেষণ করেন। এজন্য একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি হেয়ার পদ্ধতি নামে পরিচিত। হেয়ার পদ্ধতি অনুসারে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে কমপক্ষে 3 জন প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা হয়। নির্বাচনী এলাকায় আসন সংখ্যা যাই হোক না কেন, প্রতিটি ভোটদাতার কার্যকরী ভোটের সংখ্যা হবে 1টি। ভোটদাতা ব্যালটপত্রে প্রার্থীদের নামের পাশে 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যা লিখে নিজের পছন্দ প্রকাশ করতে পারেন। প্রার্থীদের মধ্যে যাকে ভোটদানের সবচেয়ে বেশি পছন্দ তার নামের পাশে তিনি 1 লিখে দেন। অন্যান্য নামের পাশে পছন্দের ক্রম অনুসারে 2, 3, 4 প্রভৃতি লিখে পছন্দ প্রকাশ করতে পারেন। প্রথম পছন্দ প্রকাশ করা ভোটদাতার পক্ষে বাধ্যতামূলক। অন্যান্য পছন্দ ভোটদাতা নাও জানাতে পারেন। তবে প্রথম পছন্দ না জানালে ব্যালটপত্র বাতিল বলে গণ্য হবে। প্রত্যেক প্রার্থীকে নির্বাচিত হওয়ার জন্য একটি নির্দিষ্ট সংখ্যক ভোট পেতে হয়। একে কোটা বলে। কোটা নির্বাচনের 2টি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি অনুযায়ী নির্বাচন কেন্দ্রের মোট বৈধ ভোট সংখ্যাকে ওই কেন্দ্রের আসন সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে কোটা বলে। তার মানে মোট বৈধ ভোটের সংখ্যা ডিভাইডেড বাই আসন সংখ্যা ইজুকাল টু কোটা। প্যারা শেষ, প্যারা আরম্ভ। দ্বিতীয় পদ্ধতি অনুসারে আসন সংখ্যার সঙ্গে 1 যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তা দিয়ে মোট বৈধ ভোট সংখ্যাকে ভাগ করতে হয়। এরপর ভাগফলের সঙ্গে 1 যোগ করে কোটা পাওয়া যায়। একে ড্রুপ কোটা বলা হয়। অর্থাৎ মোট বৈধ ভোট সংখ্যা ডিভাইডেড বাই আসন সংখ্যা +1, সম্পূর্ণটা +1 ইজুকাল টু ড্রুপ কোটা। প্যারা শেষ, প্যারা আরম্ভ। হেয়ার পদ্ধতিতে ভোট গণনার সময় শুধু প্রথম পছন্দের ভোটগুলি গণনা করা হয়। যেসব প্রার্থী প্রথম পছন্দের ভোট পেয়ে কোটা লাভ করেন তাদের নির্বাচিত বলে ঘোষণা করা হয়। নির্বাচকদের প্রথম পছন্দের ভোটে নির্বাচিত প্রার্থীর অতিরিক্ত ভোট দ্বিতীয় পছন্দের প্রার্থীর কাছে হস্তান্তরিত হয়। একই রকমভাবে দ্বিতীয় পছন্দের প্রার্থী নির্বাচিত হওয়ার পর তার অতিরিক্ত ভোট তৃতীয় পছন্দের প্রার্থীর কাছে হস্তান্তরিত হয়। এভাবে অতিরিক্ত ভোট হস্তান্তর
পক্ষান্তরের মাধ্যমে যদি নির্দিষ্ট আসনগুলি পূরণ না হয়, তাহলে সর্বাপেক্ষা কম সংখ্যক ভোটপ্রাপ্ত প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেওয়া হয় এবং তাদের পাওয়া ভোটগুলি পছন্দ অনুসারে পুনর্বণ্টিত হয়। উল্লেখ করা যায় যে হেয়ার পদ্ধতি বর্তমানে সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি রাষ্ট্রে চালু রয়েছে। ভারতের রাজ্যসভার সদস্যদের নির্বাচনে এবং রাষ্ট্রপতি নির্বাচনে এই পদ্ধতি অনুসরণ করা হয়। প্যারাশেষ 2, তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি হল সমানুপাতিক প্রতিনিধিত্বের আরেকটি পদ্ধতি। এই পদ্ধতিতে প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচন কেন্দ্রে আসন সংখ্যার সমান নিজ দলের প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করে। নির্বাচক মণ্ডলী তাদের পছন্দ অনুসারে যে কোনো একটি রাজনৈতিক দলের প্রার্থী তালিকাতে ভোট দান করেন। ভোটদাতারা প্রার্থীদের নামের পাশে 1, 2, 3 ইত্যাদি সংখ্যা লিখে তাদের পছন্দ প্রকাশ করেন। যতগুলো আসন থাকে ভোটদাতা ততগুলি ভোট দিতে পারেন। এক্ষেত্রে প্রদত্ত বৈধ ভোট সংখ্যাকে আসন সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে কোটা বলে। কোনো তালিকার সপক্ষে যতগুলো বৈধ ভোট পড়ে সেই সংখ্যাকে কোটার সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলে যে সংখ্যা দাঁড়াবে ততজন প্রতিনিধি সেই তালিকা থেকে আইনসভায় নির্বাচিত হবেন। ধরা যাক 6টি আসন বিশিষ্ট কোনো নির্বাচন কেন্দ্রে ক, খ এবং গ এই 3টি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। সংশ্লিষ্ট কেন্দ্রে প্রদত্ত মোট বৈধ ভোট সংখ্যা যদি 30,000 হয়, তাহলে 30,000 / 6 = 5,000 হলো কোটা। দেখা যাচ্ছে ক দলের পৃষ্ঠা 110 প্রার্থী তালিকার সপক্ষে 15,000 বৈধ ভোট পড়েছে। সেক্ষেত্রে এই দলের তালিকা থেকে 15,000 / 5,000 3জন প্রার্থী নির্বাচিত হবেন। খ দলের তালিকার পক্ষে 10,000 বৈধ ভোট থাকলে সেখান থেকে 10,000 / 5,000 2জন প্রার্থী নির্বাচিত হবেন। গ দলের তালিকার পক্ষে 5,000 বৈধ ভোট থাকলে সেই দল থেকে 5,000 / 5,000 1জন প্রার্থী নির্বাচিত হবেন। কিন্তু অনেক সময় এই পদ্ধতির সাহায্যেও নির্বাচন কেন্দ্রের সব আসন পূরণ করা যায় না। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির তালিকাসমূহের মধ্যে সর্বাধিক অতিরিক্ত ভগ্নাংশ ভোট, যে হাইয়েস্ট ফ্র্যাকশনাল সারপ্লাস ভোট, যে রাজনৈতিক দলের তালিকাটি পায় সেই রাজনৈতিক দলের প্রার্থী উক্ত আসনটি লাভ করে। অনেক সময় আবার প্রতিদ্বন্দ্বী কোনো একটি রাজনৈতিক দলের কোটায় ঘাটতি থাকলে তা পূরণ করার জন্য পার্শ্ববর্তী নির্বাচিত এলাকা থেকে দলে অতিরিক্ত ভগ্নাংশ ভোটগুলি যোগ করে দেওয়া হয়। সমানুপাতিক প্রতিনিধিত্বের এই তালিকা পদ্ধতি সামান্য পরিবর্তন সহ বর্তমানে ইসরায়েল, সুইডেন, হল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্সে প্রচলিত রয়েছে। 6 নম্বর প্রশ্নের উত্তর শেষ।